অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংসদ সচিবালয়ে কিছুক্ষণ পর স্পিকারের ব্রিফিং। সাময়িক দায়িত্ব নেবেন মেজর হাফিজউদ্দিন। অন্য দলের মতো বিএনপিও চায় জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার মহাসচিবের। সংসদে ন্যায় বিচার না পেয়ে রাজপথে নেমেছে বিরোধী দল, দাবি জামাত আমিরের। বৈরী আবহাওয়ার অজুহাতে চড়া সবজির বাজার, 100 টাকার নিচে মিলছে না কিছুই। কাঁচা মরিচ ঠেকেছে 250-তে, বাড়তি ব্রয়লারও দিশেহারা ক্রেতা। ছুটির দিনেও রাজধানীতে গ্যাসের সংকট, পাম্পে মিলছে না পর্যাপ্ত সিএনজি, বাসাবাড়িতে জ্বলছে না চুলা। বিশ্ববাজারে বাড়লেও দেশে বাড়ছে না জ্বালানি তেলের দাম। কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে আলোচনার পর অনড় ককরোচ জনতা পার্টির। সিদ্ধান্ত নিতে শনিবার পর্যন্ত সময় চেয়েছে মোদী সরকার। বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা সিজেপির। সময় সংবাদের সঙ্গে আছি আমি মাহাদি ইসলাম ধ্রুব। অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করলেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিকেলে সংসদ সচিবালয় স্পিকারের কাছে রাষ্ট্রপতির পদত্যাগপত্র জমা দেন তার একান্ত সচিব। রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে কিছুক্ষণের মধ্যেই সংবাদ সচিবালয়ে সংবাদ সম্মেলন করবেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। এর আগে মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জনের পর স্পিকার হাফিজউদ্দিন আহমদ বিদেশ সফর সংক্ষিপ্ত করে আজ দুপুরে দেশে ফেরেন। শাহজালাল বিমানবন্দরে পৌঁছে তিনি জানান, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগের পর সাময়িকভাবে দায়িত্ব নেবেন তিনি। রাষ্ট্রপতির পদত্যাগের পর 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা আছে। এই নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী আফজাল হোসেন। আমরা যাচ্ছি তার কাছে। আফজাল, আপনাকে স্বাগত। সারা দেশের মানুষ আজকে যেই বিষয়টি নিয়ে আলোচনার চর্চা চলছে, রাষ্ট্রপতির পদত্যাগ, এই বিষয়টা আপনার কাছে। রাষ্ট্রপতির পদত্যাগ পত্রটি এর মধ্যে আমার হাতে এসে পৌঁছেছে এবং পদত্যাগ পত্রে তিনি কি বলেছেন আমি যদি দর্শকদের উদ্দেশ্যে সেটি পুরোপুরি পড়ে শোনাই। তিনি লিখেছেন, সম্মানিত স্পিকার, বাংলাদেশ জাতীয় সংসদ, শেরেবাংলা নগর, ঢাকা। বিষয় রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগপত্র। তিনি লিখেছেন যে আমি মোহাম্মদ শাহাবুদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়ে 2023 সালের 24 এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করি এবং অদ্যবধি নিষ্ঠা, সততা ও সংবিধানের প্রতি পূর্ণ আনুগত্যের সঙ্গে দায়িত্ব পালন করছি। প্রসঙ্গত উল্লেখ্য যে 5ই আগস্ট 2024 সালে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন সরকারের পতনের পর দেশে শাসনতান্ত্রিক ও সাংবিধানিক সংকটের সৃষ্টি হয়। সাংবিধানিক সংকট থেকে উত্তরণের অভিপ্রায়ে সংবিধানের 106 অনুচ্ছেদের ক্ষমতা বলে আমি রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত কামনা করি। অতঃপর বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শক্রমে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করি। অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শক্রমে জাতীয় সংসদে সাধারণ নির্বাচন আয়োজন করে। তিনি আরও লেখেন, নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বর্তমান সরকার গঠিত হয়ে সরকার পরিচালনা করছে। বর্তমানে সরকারি দল ও বিরোধী দল গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে জাতীয় সংসদে নিজ নিজ দায়িত্ব পালন করছেন। তিনি বলছেন যে আমার সুদৃঢ় ও ইতিবাচক ভূমিকার কারণে দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি। এরপর তিনি লিখেছেন যে আমি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি জটিলতায় ভুগছি। আমার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি নামক রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে আমি মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যাই। রোগসমূহের প্রাদুর্ভাবে শারীরিক ও মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার দীর্ঘমেয়াদে চিকিৎসার প্রয়োজন। এমত অবস্থায় সংবিধানের 50-3 অনুচ্ছেদের বিধান অনুযায়ী আমি রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ করছি। এটি মোহাম্মদ শাহাবুদ্দিন তার পদত্যাগপত্র লিখেছেন। পদত্যাগপত্রটি তিনি পাঠিয়েছেন স্পিকারের কাছে। এখন যেহেতু তিনি পদত্যাগ করেছেন, তাহলে রাষ্ট্রপতির দায়িত্ব কে পালন করবে? এই দায়িত্বটি পালন করবে। সংবিধানের 54 অনুচ্ছেদে কিন্তু বলা রয়েছে যে স্পিকার তাহলে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবে রাষ্ট্রপতি। সংবিধানের 54 অনুচ্ছেদে যেটি বলা হয়েছে, যদি রাষ্ট্রপতির পদ শূন্য হয় এবং একই সাথে রাষ্ট্রপতি যদি অনুপস্থিত থাকেন, অসমর্থ থাকেন বা অন্য কোনো কারণে তিনি তার পদটি শূন্য হলে এই সাময়িক সময়ের জন্য, অর্থাৎ
নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। সেক্ষেত্রে স্পিকারের দায়িত্ব কে পালন করবেন? স্পিকার দায়িত্ব ডেপুটি স্পিকার আছেন, তিনি সংসদটি চালিয়ে নিয়ে যাবেন। আমরা একটু যেতে চাই সংসদ ভবনে, সেখানে আমাদের সহকর্মী আহমেদ সালিহিন রয়েছেন। আহমেদ সালিহিন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। সেখানে রাষ্ট্রপতির পদত্যাগপত্র দেওয়ার পরে সবশেষ ঘটনা ওইখানে কি চলছে আমাদের একটু জানাবেন সেখান থেকে বিস্তারিত। ব্রিফিং হওয়ার কথা, আমরা হয়তো তার কাছ থেকে ব্রিফিং এর বিষয়ে জানতে পারবো। সংসদ সচিবালয়ের যে শপথ কক্ষ রয়েছে সেই শপথ কক্ষ রয়েছে, যেখানে কিছুক্ষণের মধ্যেই রাষ্ট্রপতি পদত্যাগ ইস্যুতে বর্তমান স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ তিনি এখানে ব্রিফ করবেন, সংবাদ সম্মেলন করবেন, যেখানে আসলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে যে শাহাবুদ্দিন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন, এটি কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনও জানানো হয়নি, যদিও আমরা আমাদের সূত্রে এবং নিশ্চিত হয়েছে এবং আমরা চিঠিটিও পেয়েছি যে চিঠিতে তিনি স্বাক্ষরিত চিঠি, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের স্বাক্ষরিত চিঠিতে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন এই সংসদের স্পিকারের কাছে। সেটি কিন্তু ইতিমধ্যে আমরা হাতে পেয়েছি। সেই স্পিকার, যেটি আমাদের সহকর্মী আফজাল হোসেন আমাদের স্টুডিও থেকে জানাচ্ছিলেন যে তিনি অসুস্থতার কারণ দেখিয়ে যে পদত্যাগ করেছেন, সেটি কিন্তু এখন সম্পূর্ণ ঘটনাটা যেটি চিঠিটি আসলে কিন্তু পৌঁছেছে। এই বিষয়ে সংবাদ সম্মেলনে স্পিকার মোহাম্মদ হাফিজউদ্দিন আহমদ তিনি কিন্তু এখানে ব্রিফ করবেন এবং পরবর্তীতে আসলে করণীয় কী আছে সেসব বিষয়গুলো জানাবেন। যদি আপনারা জানেন যে সংসদে যে সংবিধান অনুযায়ী আসলে রাষ্ট্রপতি পদ শূন্য হলে সেখানে 90 দিনের মধ্যে নির্বাচনের মাধ্যমে সে রাষ্ট্রপতি নিয়োগের রাষ্ট্রপতি যে পদ পুনর্বহাল হবে সেখানে রাষ্ট্রপতি নিয়োজিত হবেন। সেটা কিন্তু সংসদ সদস্য যারা রয়েছেন এই সংসদের বর্তমান সংসদে, সেই সংসদ সদস্যদের মধ্যে ভোটের মাধ্যমে আসলে তাদের আসলে তারাই কিন্তু নির্বাচিত করবেন আগামীর 23তম বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি যিনি হবেন তাকে নির্বাচিত করবেন। যদিও বিএনপি যেহেতু সংখ্যাগরিষ্ঠ একটা দল এবং সংখ্যাগরিষ্ঠ দল নিয়ে তারা সংসদে আছেন এবং তাদের পক্ষ থেকে তারা আসলে কাকে দিচ্ছেন, কাকে দিবেন এবং তারাকে এককভাবে একজনকে দিচ্ছেন না, কয়েকজন এখানে আসবেন, আসলে সেখানে নির্বাচনের যে বিষয়টি রয়েছে সেই বিষয়ের মাধ্যমে দিয়ে আসলে রাষ্ট্রপতি নির্বাচিত হবে। 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হবে। একটি বিষয় বলে রাখতে চাই যে এখনকার যে বর্তমান অবস্থা যে সংসদের এই শপথ কক্ষে আমার যেন অবস্থান করছি, গণমাধ্যম কর্মীরা এখানে অবস্থান করছেন, যেখানে সংসদের বিশিষ্ট ব্যক্তিবর্গ কিন্তু আছে, কিন্তু এখানে উপস্থিত হওয়ার কথা রয়েছে। আমরা যেটুকু জানতে পেরেছি এখানকার নিরাপত্তা সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের মাধ্যমে জানতে পেরেছিলাম যে এখানে হয়তো ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু থাকছেন এই সংবাদ সম্মেলনের মাধ্যমে। আমরা একটু বলতে চাই যে রাষ্ট্রপতি আসলে এইটি আবারও বলতে হয় যে রাষ্ট্রপতি কী কারণে আসলে মূলত তিনি পদত্যাগ করেছেন। আপনারা জানেন যে রাষ্ট্রপতি 2023 সালে নিয়োজিত হয়েছিলেন এবং তিনি এখানে রাষ্ট্রপতি পদে দায়িত্ব নেওয়ার পরে আজকে 2026 সালে এসে এই জুলাই মাসে তিনি পদত্যাগ করলেন তার অসুস্থতার কারণ দেখে, যেখানে বেশ কিছু অসুস্থতার করার কথা কিন্তু তিনি বলেছেন। যে কাগজটি, যে চিঠিটি কিন্তু অলরেডি আমরা হাতে পেয়েছিলাম, সেটি যা বলতে চাই যে তার হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং কিডনি জটিলতা তিনি ভুগছেন। একই সঙ্গে তার হৃদযন্ত্রে কিন্তু বাইপাস সার্জারি করা হয়েছে। আপনারা জানেন যে কিছুদিন আগে তিনি লন্ডনে কিন্তু চিকিৎসার জন্য গিয়েছিলেন, চিকিৎসা কিন্তু নিয়েছেন লন্ডনে এবং তারপরে কিন্তু তিনি দেশে ফিরে এসেছিলেন এবং তারপরেই তিনি আজকে এই সিদ্ধান্ত নিলেন। এবং আমরা জানি যে গত 2-3 দিন যাবতই কিন্তু গুঞ্জন চলছিল রাষ্ট্রপতি যে কোনো সময় পদত্যাগ করবেন এবং তারই কিন্তু আজকে সেই পদত্যাগের বিষয়টা কিন্তু আজকে এসেছে। আমরা একটু সরাসরি সম্প্রচার আছে একটু, তো যেটি বলছিলাম যে রাষ্ট্রপতি তার চিঠিতে লিখেছেন যে ইদানিং তিনি স্বাস্থ্য পরীক্ষায় অ্যানাটমিক নিউরোপ্যাথি নামক রোগে শনাক্ত হয়েছে তার, এবং এই রোগের কারণে তিনি মাঝে মাঝেই ক্ষণিকের জন্য অচেতন হয়ে যান। অচেতন হওয়ার কারণে তিনি আসলে রোগসমূহের প্রাদুর্ভাব, শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালন করতে তিনি পারছেন না এবং সেই কারণে কিন্তু আসলে মূলত তিনি রাষ্ট্রপতির পদ থেকে তিনি আজকে পদত্যাগ করলেন। এবং তিনি বলেছেন যে বর্তমান যে সরকারি দল ও বিরোধী দলের যে গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে জাতীয় সংসদ নিজ দায়িত্ব পালন করছে, তার সুদৃঢ় এবং ইতিবাচক ভূমিকার কারণে দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি বলে রাষ্ট্রপতি কিন্তু তার চিঠিতে উল্লেখ করেছেন এবং তিনি কি দাবি করেছেন। এবং তিনি কিন্তু প্রেক্ষাপট তুলে ধরেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি কি দায়িত্ব পালন করেছিলেন এবং বিগত সরকারের আমলে, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে যখন তিনি রাষ্ট্রপতি দায়িত্ব নিয়েছিলেন, তারপরে তিনি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি তার দায়িত্বভার চালিয়ে গিয়েছিলেন এবং আজ অবধি চালিয়েছিলেন, আর সেটি কিন্তু একটি ব্যাখ্যা কিন্তু তিনি এই চিঠির মধ্যে উল্লেখ করেছেন। এখন বলা যায় যে কিছুক্ষণের মধ্যে আর জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ হাফিজউদ্দিন আহমদ তিনি আসলে এখানে একটা ব্রিফিং করবেন, সংবাদ সম্মেলন করবেন এবং তারপরে আসলে বিস্তারিত আসলে জানা যাবে এর মধ্য দিয়ে। এবং একই সঙ্গে 90 দিনের যে একটি বিষয় রয়েছে, 90 দিনের মধ্যে যে রাষ্ট্রপতি নির্বাচনের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু উঠে আসবে এবং কে নির্বাচিত হবেন, কারা নির্বাচিত হবেন সেটি কিন্তু একটি প্রক্রিয়ার বিষয় দিয়ে। যদিও বিএনপি তরফ থেকে এখনও পর্যন্ত বা বিএনপি যারা রাষ্ট্র ক্ষমতা, যারা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এমন কোনো ইঙ্গিত কিন্তু আসলে পাওয়া যায় না। অনেকের নামই কিন্তু শোনা যাচ্ছেন কে রাষ্ট্রপতি হবেন, কে
রাষ্ট্রপতি হতে পারেন, কাকে দিচ্ছে রাষ্ট্রপতির দায়িত্ব, এই ধরনের গুঞ্জন কিন্তু নানাভাবে কিন্তু আমরা জানতে পারছিলাম। কিন্তু এই বিষয়গুলো আসলে যতক্ষণ না পর্যন্ত বিশ্বস্ত সূত্র এবং অথেন্টিকভাবে আমরা জানতে পারছি, যতক্ষণ পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না যে এই কে রাষ্ট্রপতি হচ্ছেন বা কে হবেন, সেটি কিন্তু বলা যাচ্ছে। আর একই সঙ্গে যে নির্বাচনের যে বিষয়টি রয়েছে 90 দিনের মধ্যে বা সাংবিধানিক বাধ্যবাধকতা যেটি রয়েছে, তারও তো একটা বিষয় রয়েছে যে তার মধ্য দিয়েই মূলত রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি আসছে। আপনারা জানেন যে গত 2-3 দিন যাবৎ যে গুঞ্জন চলছিল যে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন, আজ নয় কাল পরশু এমন ধরনের ঘটনা শুনছেন, তবে কিন্তু আজকে শুক্রবার তিনি আজকে বিকেলে জাতীয় সংসদের স্পিকারের কাছে সে পদত্যাগপত্র পাঠিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি কিন্তু আজকে পদত্যাগ করেছেন, সেটি কিন্তু এখন নিশ্চিতই। এবং এই বিষয়ে একটা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে এই সংসদের। আমরা একটু সরাসরি সম্প্রচারে আছি, আপনি একটু তো এই মুহূর্তে সংসদে কিছুক্ষণের মধ্যেই আসলে সব প্রস্তুতি চলছে। আমার পিছনে আমি দেখতে পাচ্ছি যে এখানকার যারা সংসদের যারা দায়িত্বে রয়েছেন, এই সংসদের সচিবালয়ের তারা দায়িত্ব পালন করছেন এবং কিছুক্ষণের মধ্যেই স্পিকার যিনি মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ তিনি এখানে কিন্তু আসবেন এবং সংবাদ সম্মেলন করবেন এবং তার কাছ থেকে আসলে আনুষ্ঠানিকভাবে আমরা জানতে পারবো যে তিনি যে পদত্যাগ করেছেন। এবং সব মিলে বলা যায় যে আজকে এই ঘটনা রাষ্ট্রের বা বর্তমান বাংলাদেশের টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে এই রাষ্ট্রপতি পদত্যাগের মধ্যে। এবং পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন সেটি নিয়ে কিন্তু কল্পনা কিন্তু রয়েছে এবং মানুষের মধ্যে সবার মধ্যে রয়েছে কে হতে পারেন, এই ধরনের বিষয়গুলো রয়েছে। তো এই মুহূর্তে আমরা যেতে চাই স্টুডিওতে, যেখানে আমাদের সহকর্মী আফজাল হোসেন আছেন, তিনি বিস্তারিত আরও তুলে ধরবেন। ধন্যবাদ সালেহিন। সালেহিন খুব সুন্দর করে বলছিলেন কিছুক্ষণের মধ্যেই স্পিকার সংবাদ সম্মেলনে আসবেন রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে। আর যেটি সালেহিন বলছিলেন যে এখন রাষ্ট্রপতির পদটি শূন্য হয় সাংবিধানিকভাবে, সংবিধানে যদি 123 অনুচ্ছেদ বলি যে যদি রাষ্ট্রপতি মারা যান বা রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন বা অথবা রাষ্ট্রপতিকে যদি অভিশংসনের মাধ্যমে তাকে যদি সরিয়ে দেওয়া হয়, এই 3টি কারণে মূলত রাষ্ট্রপতির পদটি শূন্য হয়। এবং এই রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার যিনি থাকেন সাময়িক সময়ের জন্য তিনি দায়িত্ব পালন করেন। সংবিধানে একটি টাইম ফ্রেম বেঁধে দেওয়া আছে, 90 দিনের মধ্যে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। আর পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন করেন সংসদ সদস্যরা। এখন বর্তমানে যেহেতু বিএনপি সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা দল হিসেবে রয়েছেন, একমাত্র বিএনপিরই ক্ষমতা রয়েছে আগামী রাষ্ট্রপতি কে হবেন তাদের মনোনয়ন দেয়া। এই মনোনয়ন কাকে দিবেন সেটি নিয়ে দলের মধ্যে দীর্ঘ আলোচনা হচ্ছে। এর মধ্যে আমরা বেশ কয়েকজনের নাম আমরা পেয়েছি, আমরা যদি নামগুলো বলি, আমরা যদি বেশ কয়েকজনের নামগুলো এখন আলোচনায় রয়েছে, যদি আফজাল একটু যদি বলেন আমাদের দর্শকদের। আমরা এর মধ্যে 7 জনের নাম আলোচনায় পেয়েছি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন রয়েছেন, আরেকজন স্থায়ী কমিটির সদস্য রয়েছেন ডক্টর আব্দুল মোইন খান এবং আরেকজন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রয়েছেন। এর বাইরে মন্ত্রিপরিষদ সচিব রয়েছেন নাসিমুল গুনি, তার নামও কিন্তু পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার তালিকায় আলোচনায় রয়েছে। এর বাইরে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামটাও কিন্তু জোরে সোরে শোনা যাচ্ছে। এর বাইরে সাবেক প্রধান বিচারপতি রেফাত আহমেদ, তার নামটিও কিন্তু আলোচনায় রয়েছে। তবে এর মধ্যে 3 জনের নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। তার মধ্যে একজন হচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং ডক্টর আব্দুল মোয়েন খান। খুব শীঘ্রই বিএনপির দলের যে আলোচনার মাধ্যম দিয়েই কাকে তারা পরবর্তী 23তম রাষ্ট্রপতি করবেন, বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা কে হবেন সেটি বিএনপি আলোচনা করছে। এর মধ্যে আলোচনা করার পরে দলগতভাবে সিদ্ধান্ত নেওয়ার পরেই তারা একজনকে মনোনয়ন দেবেন এবং বিএনপি যাকে মনোনয়ন দিবে নিঃসন্দেহে যেহেতু সংসদে একক সংখ্যাগরিষ্ঠ দল তিনিই কিন্তু নির্বাচিত হবেন। আপনার কাছে একটু জানতে চাই, আসলে রাষ্ট্রপতি 2023-এর এপ্রিলে তিনি দায়িত্ব নিয়েছিলেন, 2028-এ তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। হঠাৎ করে তিনি আসলে কি কারণে, এটা তো উনি একটি কারণ বলেছেন, আপনি আমাদের শোনালেনও, এর বাইরে কি আসলে কোনো কারণ রয়েছে কিনা রাষ্ট্রপতি হঠাৎ এরকম? আপনি যদি খেয়াল করেন 2023 সালের 24শে এপ্রিল শাহাবুদ্দিন রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন, আজকে হচ্ছে 24শে জুলাই 2026, অর্থাৎ 3 বছর 3 মাসের মতো তিনি দায়িত্ব পালন করেছেন। তার মেয়াদ পূর্ণ হতে প্রায় আরো 2 বছর কিন্তু বাকি রয়েছে, অর্থাৎ 2 বছর বাকি থাকতেই তিনি আজকে শারীরিক মানসিক অসুস্থতার কারণে তিনি পদত্যাগ করলেন। এর বাইরে আমরা দেখেছি যে 5 আগস্টের জুলাই গণঅভ্যুত্থানের পরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের দাবি উঠেছিল। আপনি দেখেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংসদের অনেক সদস্য পালিয়ে গিয়েছিলেন, মন্ত্রিপরিষদের অনেক সদস্য পালিয়ে গিয়েছিলেন, এমনকি আপিল বিভাগ অর্থাৎ দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতিরাও কিন্তু পালিয়ে গিয়েছিলেন এবং আমরা দেখেছি বাইতুল মোকাররমের ক্ষতি পর্যন্ত পালিয়ে গিয়েছিলেন। সেই সময় কিন্তু এই শাহাবুদ্দিন চুপ্পু
রাষ্ট্রপতি তার পদত্যাগের দাবি উঠেছিল। শুধু পদত্যাগ নয়, তাকে যেন গ্রেফতার করা হয়, শাস্তির আওতায় আনার কথা শাস্তির আওতায় উঠেছিল, আনার দাবি কিন্তু উঠেছিল। সে সময় বঙ্গভবন ঘেরাও করা হয়েছিল, কিন্তু যে কোনো কারণে অর্থাৎ সাংবিধানিক শূন্যতা তৈরি হতে পারে, সেই কারণে সে সময় তার কিন্তু পদত্যাগের যে দাবিটি পরবর্তীতে আর জোরালো হয়নি। এবং এই শাহাবুদ্দিনের হাত ধরেই কিন্তু, অর্থাৎ শাহাবুদ্দিন আহমেদই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টাদের শপথ পড়িয়েছেন। এবং বিএনপি সরকার গঠন করার সময় বিএনপি সরকারের যে শপথ সেটিও কিন্তু শাহাবুদ্দিন আহমেদ পড়িয়েছেন। এর বাইরে রাজনীতিতে বেশ কিছু পরিবর্তন এসেছে। যেমন কিছুদিন আগে আপনি দেখেছেন যে রয়টার্সে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই তিনি দেশে ফিরবেন। এবং লন্ডনে রাষ্ট্রপতি গিয়ে একটা গুঞ্জন উঠেছিল যে তিনি শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, লন্ডনে চিকিৎসা নিতে গিয়েছিলেন। এবং এই বছরে অর্থাৎ মে মাসে যখন তিনি লন্ডনে গিয়েছিলেন, লন্ডনে যাওয়ার পরে তিনি শেখ হাসিনার সঙ্গে, যিনি পলাতক শেখ হাসিনার সঙ্গে তিনি টেলিফোনে কথা বলেছেন। এই ধরনের একটি গুঞ্জন উঠেছিল, যদিও শাহাবুদ্দিন বলেছেন যে তিনি এ ধরনের কোনো টেলিফোনে কথোপকথন শেখ হাসিনার সঙ্গে হয়নি। এবং এ ধরনের প্রশ্নটি বিব্রতকর বা তাকে বিব্রত করেছে। আমরা বঙ্গভবনের পরিস্থিতি জানবো, কারণ সেখানে বিদায়ের সুর চলছে। সেখানে আছেন রুবেল, আমাদের সহকর্মী, তার কাছ থেকে রুবেল এখনো প্রস্তুত হয়নি। আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যে তিনি প্রস্তুত হবেন। রুবেল, বঙ্গভবনের পরিস্থিতি এখন কেমন দেখছেন? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি কিন্তু পদত্যাগপত্র সংসদ সচিবালয়ে পাঠিয়ে দিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে সেই পদত্যাগের ঘোষণা আসবে। সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে সেখানে। আমরা এই মুহূর্তে রয়েছি যেখানে রাষ্ট্রপতির বাসভবন, বঙ্গভবন ঠিক সামনে। এখানে ইতিমধ্যে সকাল থেকেই মোটামুটি এক চাঞ্চল্য পরিবেশ বিরাজ করছে। কখন রাষ্ট্রপতি তিনি পদত্যাগপত্র জমা দিবেন, তারপরে জমা দেওয়ার পরের যে প্রক্রিয়াগুলো, সেগুলোর জন্য মূলত এখানে গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে অবস্থান করছেন। এবং আমরা যতদূর জানি যে রাষ্ট্রপতি পদত্যাগের যে প্রক্রিয়া সেটি শেষ হওয়ার পরেই মূলত তিনি তার যে বাসভবন, বঙ্গভবন ত্যাগ করবেন। এবং এখানে আসলে নতুন যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে যার কাঁধে এই মহান দায়িত্ব, তিনি এখানে আসবেন, এরকম তথ্য আমরা জানি। এখন পর্যন্ত যতদূর জানি যে রাষ্ট্রপতি তিনি ভেতরে অবস্থান করছেন, যদিও নানান জায়গা থেকে নানান ধরনের তথ্যপাত্র আসছে। কেননা রাষ্ট্রপতি যেই কারণে দেখিয়ে মূলত পদত্যাগ করেছেন সেটি আপনারা ইতিমধ্যেই জানেন। তিনি বলেছেন যে তিনি শারীরিকভাবে অসুস্থ, তার বিভিন্ন ধরনের রোগ শরীরে দেখা দিয়েছে, সেই জন্য তিনি চিকিৎসা নিতে হবে। এই কারণে তিনি মূলত এখন আর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব সেটি তিনি পালন করতে পারছেন না। এই কারণ দেখে মূলত আজকে ঠিক 4:30টার দিকে তার যে পদত্যাগপত্রটি সেটি বহন করে একটি গাড়ি সংসদ সচিবালয়ে যায়। সেখানে মূলত স্পিকারের কাছে সেই পদত্যাগপত্রটি জমা হয়। এরপরেই মূলত তার যে পিরিয়ড, এই যে দীর্ঘ সময় তিনি দীর্ঘ 3টি ট্রামে তিনি রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেছেন, সেটি সমাপ্তি ঘটে। আপনারা জানেন যে অত্যন্ত আলোচিত এবং সমালোচিত রাষ্ট্রপতি হিসেবে কিন্তু এই শাহাবুদ্দিন আহমেদের নাম এই মুহূর্তে বাংলাদেশের ইতিহাসে রয়েছে। কেননা 2023 সালে যখন আওয়ামী লীগের আমলে, শেষ সময় যখন আওয়ামী লীগের এই গণঅভ্যুত্থানের আগের সময়, ঠিক যখন একটি বিতর্কিত নির্বাচন হলো, সেখানে সেই রাষ্ট্রপতি হিসেবে মূলত শাহাবুদ্দিন তিনি রাষ্ট্রপতি পদ গ্রহণ করেন। তারপরে একটি গণ অভ্যুত্থান হয়ে গেছে, আপনারা জানেন। সেই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হয়। সেই পতন আওয়ামী লীগের হলেও তার আমলে যে রাষ্ট্রপতি তিনি কিন্তু সংবিধানের বিভিন্ন মারপ্যাঁচে থেকে গেছেন। তারপরে অন্তর্বর্তী সরকারের সময়ও নানান সময় তাকে পদত্যাগের দাবি জানিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ছাত্র জনতা, তারা কিন্তু বিভিন্ন সময় আন্দোলন করেছেন, কিন্তু সেই পদত্যাগটি আসলে হয়নি বা তার অপসারণ হয়নি। কিন্তু এই যখন আবার গণতান্ত্রিক পথে নির্বাচন হয়ে বিএনপি সরকার গঠন করলো, তার ঠিক 5 মাস পরে মূলত আবার এই আপনারা দেখতেই পাচ্ছেন যে 5 মাস বিএনপি ক্ষমতা আসার 5 মাস পরে মূলত এই রাষ্ট্রপতি পদত্যাগপত্রটি ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে। এবং রাষ্ট্রপতি পদত্যাগ করার জন্য তিনি মনস্থ করেছেন। এবং কারণ হিসেবে তিনি বলেছেন যে তিনি শারীরিকভাবে অসুস্থ। বেশ কিছু রোগের কথা তিনি তার পদত্যাগপত্রে উল্লেখ করেছেন, হার্ট থেকে শুরু করে হৃদযন্ত্র, তারপরে ডায়াবেটিক্স, এছাড়া বড় রোগের সংখ্যায় তিনি আছেন, সেটি তিনি বলেছেন। আমরা অনেক মাধ্যম থেকে অনেক ধরনের কথাই শুনতে পাচ্ছি যে রাষ্ট্রপতি বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য আবেদন করেছেন, এমনকি তিনি বিদেশে চিকিৎসার জন্য আবেদন করতে পারেন সরকারের কাছে, সেই ধরনের খবর আমরা পাচ্ছি। তবে এগুলো সবই এখন পর্যন্ত উড়ো খবর। যা
এখন পর্যন্ত আমরা জানি সেটি হচ্ছে রাষ্ট্রপতি পদত্যাগপত্র নিষিদ্ধ হয়েছেন এবং তিনি বঙ্গভবনে রয়েছেন। সেখান থেকে বের হওয়ার যে প্রক্রিয়া সেটি কিছুক্ষণের মধ্যেই সেটি শুরু হবে এবং তারপরে এই আশেপাশে বেশ কিছু লোকজন আমরা দেখতে পাচ্ছি। পেছনের সময় যেই রাষ্ট্রপতি সেই পিছনে আওয়ামী লীগের রিজমের সময় যেহেতু তার বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আন্দোলন হয়েছিল, সেটিও হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আশঙ্কা করছেন এখানে যারা আইনশৃঙ্খলা বাহিনী রয়েছেন তাদের হাবভাবেও তাই মনে হচ্ছে। সব মিলিয়ে বঙ্গভবন থেকে এই ছিল এই মুহূর্তে। আমরা এখন চলে যাবো স্টুডিওতে, সেখানে রয়েছেন আফজাল হোসেন। রুবেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধ্রুব, আপনার মনে আছে কিনা যে এই গত বছরের শেষের দিকে, ডিসেম্বরের দিকে তিনি একটি অনলাইন পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছিলেন শাহাবুদ্দিন। তিনি যেটি বলেছেন যে তিনি আর এই পদে দায়িত্বে থাকতে চান না, এই ধরনের বক্তব্য কিন্তু এসেছিল এবং তখনই কিন্তু আলোচনায় ছিল যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে কি সরিয়ে দেওয়া হচ্ছে কিনা, সেটি নিয়ে আলোচনা হচ্ছে। সবশেষ তিনি আজকে পদত্যাগ করলেন। আর যেই শাহাবুদ্দিন চুপ্পু, তার বঙ্গভবনের যে জীবন সেটি কখনো নিন্দিত হয়েছেন, কখনো আবার নন্দিত হয়েছেন এবং তিনি একমাত্র রাষ্ট্রপতি যিনি পরপর 3টি সরকারের শপথ পাঠ করিয়েছেন। আমরা যদি শাহাবুদ্দিন আহমেদের যদি রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের যদি কিছু নিয়ে একটু রিপোর্ট দেখি, যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ঘিরে বাংলাদেশের রাজনীতিতে বিতর্ক নতুন কিছু নয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন রাষ্ট্রপতি, দেখেছেন আওয়ামী শাসনের পতন, সাক্ষী ছিলেন অন্তর্বর্তী সরকারের। অবশ্য সবশেষ গণতন্ত্রের নতুন যাত্রায় সঙ্গী হয়েছেন বিএনপি সরকারেরও। মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর বঙ্গভবন অধ্যায় ছিল কখনো নন্দিত আবার কখনো নিন্দিত। ওয়ালিউল সাকিব রিপোর্টটি করেছেন, আমরা রিপোর্টটি দেখে আসি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশের রাজনীতিতে কখনো নন্দিত আবার কখনো নিন্দিত। বিতর্ক যেন তার নিত্যসঙ্গী। 2023 সালের 24 এপ্রিল বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন মোহাম্মদ শাহাবুদ্দিন। গত 3 মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না। তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না। কিন্তু সেই সময় যে ওনার মনের মধ্যে রাষ্ট্রপতি হিসাবে আমার নাম গ্রথিত হয়ে গেছে এবং সেজন্যই যে উনি আমার সালাম নেওয়াটা বিব্রতকর মনে করতেন, এটা তো পরে বুঝলাম। রাষ্ট্রপতি হওয়ার মাত্র 1 বছরের মাথায় পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। 24-এর গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করান তিনি। ওই বছরেই অক্টোবরে এক সাক্ষাৎকারে শেখ হাসিনার পদত্যাগপত্র নেই দাবি করে জন্ম দেন নতুন বিতর্ক। জোরালো হয় তার পদত্যাগের দাবি। তবে সাংবিধানিক সংকটের আশঙ্কায় সে যাত্রায় রক্ষা পান তিনি। সবশেষ গণতান্ত্রিক নবযাত্রায় 2026-এর নির্বাচনে নির্বাচিত হয় বিএনপি সরকার। যে সরকারও গঠন হয় মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে। এক রাষ্ট্রপতির আমলেই তিনি দেখেছেন 3 সরকার, সাক্ষী হয়েছেন 2টি সরকারের। তবে পূর্ণ মেয়াদ শেষ হলো না মোহাম্মদ শাহাবুদ্দিনের, অবসান হলো বৈচিত্র্যপূর্ণ এক অধ্যায়ের। রাষ্ট্রপতি হওয়ার কিছুদিন আগে শেখ হাসিনার পা ছুঁয়ে সালাম করেন শাহাবুদ্দিন। শুধু তাই নয়, রাষ্ট্রপতি হওয়ার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন টক শো উপস্থাপকের ছবিতে শাহাবুদ্দিনের আইটি থেকে করা মন্তব্যের স্ক্রিনশট হয়ে ওঠে তখনকার টক অফ দ্য কান্ট্রি। 1949 সালে পাবনার জুবিলি ট্যাঙ্ক পাড়ায় জন্মগ্রহণ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। 1971 সালে সক্রিয়ভাবে অংশ নেন মুক্তিযুদ্ধেও। 2001-এ আওয়ামী লীগ গঠিত তদন্ত কমিশনের প্রধান ছিলেন। সুপ্রিম কোর্টের আইনজীবী থাকা অবস্থাতেই দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে নিয়োগ পান। ওই সময়ে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলা সাজানোর অন্যতম কুশীলব ছিলেন তিনি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের নাম হয়তো ভবিষ্যতে শুধু সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য নয়, বরং ধারাবাহিক বিতর্কের জন্য স্মরণীয় হয়ে থাকবে। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ। আফজাল, যেমনটা আসলে দেখছিলাম যে রাষ্ট্রপতির এই বিদায়ে আমাদের সহকর্মী রুবেলও বলছিলেন যে সেখানে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। একটু আপনাকে বলতে চাই যে এর আগে আমরা যে রাষ্ট্রপতির বিদায় দেখেছি আব্দুল হামিদের, তখন দেখেছি একটা রাজস্বিক বিদায় তিনি হয়েছেন। সেই আশঙ্কা কিন্তু এবার আর সম্ভবত করা যাচ্ছে না নাকি? কারণ এরই মধ্যে শাহাবুদ্দিন চুপ্পুর গ্রেফতারের দাবি উঠেছে এবং তার বিরুদ্ধে মামলারও দাবি উঠেছে। কারণ তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন সেই সময়ে কিন্তু দেশে একটি গণঅভ্যুত্থান হয়েছে এবং আওয়ামী
সরকার ক্ষমতায় রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে এবং 1400-রও বেশি মানুষ শহীদ হয়েছেন সরকারি হিসাবে প্রায় 850-র মতো। এবং সেই সময় পুরোটা সময় কিন্তু এই শাহাবুদ্দিন চুপ্পু নিশ্চুপ ছিলেন। সেই কারণে তারও একটি দায় রয়েছে যে অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থানে যে নৃশংসতা আওয়ামী সরকার চালিয়েছে, আওয়ামী লীগের রাষ্ট্রপতি হিসেবে, আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতি হিসেবে তার কিন্তু দায় রয়েছে। সেই কারণে শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে মামলার দাবি উঠেছে এবং আমরা দেখতেই পাচ্ছেন যে বিতর্ক বদলে দেয় পরিস্থিতি। শেখ হাসিনার পদত্যাগপত্র না পাওয়ার দাবি, একটি গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়েছিলেন এবং তিনি এই দাবিটি করেছিলেন যে শেখ হাসিনার পদত্যাগপত্র তিনি পাননি। আর বঙ্গভবনের সামনে বিক্ষোভ হয়েছে, ঘেরাও কর্মসূচি হয়েছে, আমরা এটি দর্শকদের দেখিয়েছি এবং সে সময়ের দাবিটি আরও জোরালো হয়েছিল শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ যেন করা হয়, যেহেতু আওয়ামী লীগের মনোনীত তিনি রাষ্ট্রপতি। অর্থাৎ যখন আওয়ামী সরকার দেশের নিরীহ ছাত্র জনতার উপর গুলি চালাচ্ছিল সেই সময় শাহাবুদ্দিন চুপ্পু নিশ্চুপ ছিলেন, সে কারণে তার পদত্যাগ এবং তার গ্রেপ্তারের দাবি কিন্তু উঠেছিল এবং বিশেষ করে জামাত, এনসিপি এই দলগুলো কিন্তু শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ এবং গ্রেপ্তারের দাবিতে সরব ছিলেন। এছাড়া সাম্প্রতিক সময়ে লন্ডনে শেখ হাসিনার সাথে ফোনালাপ বিতর্ক উঠেছিল, যদিও শাহাবুদ্দিন চুপ্পু এটি অস্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে এই ধরনের তিনি ফোন আলাপ করেননি। যদি শেখ হাসিনার সঙ্গে কথা বলতেই হয় তাহলে লন্ডনে গিয়ে নয়, বঙ্গভবন থেকেই কথা বলা যায় এবং তিনি এটিকে ভিত্তিহীন খবর বলে উড়িয়ে দিয়েছেন। আর সমালোচনা ও প্রশ্ন, দুদক কমিশনার থাকাকালীন ভূমিকা নিয়ে তার প্রশ্ন উঠেছিল এবং রাষ্ট্রপতির নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। পূর্ণমেয়াদ শেষ হওয়ার আগেই অবসান, অর্থাৎ পূর্ণমেয়াদ শেষ হওয়ার প্রায় 2 বছর আগেই তাকে তিনি পদত্যাগ করলেন, যদিও পদত্যাগের কারণ অসুস্থতা এবং মানসিক যে অবস্থা, রোগের কথা উল্লেখ করেছেন, এই কথাগুলো উল্লেখ করেছেন। কিন্তু আসলে তিনি শারীরিক অসুস্থতার কারণে যদি পদত্যাগ করতেন তাহলে হয়তো এর আগেই তিনি সিদ্ধান্তটি নিতে পারতেন। হয়তো এটি নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা নানা রকম আলোচনা করবে যে হয়তো যেহেতু পলাতক শেখ হাসিনা একটি ঘোষণা দিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি দেশে ফিরবেন, এখন শেখ হাসিনার এই ঘোষণার পরে আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতি যদি পদে থাকেন তাহলে রাজনীতির পরিস্থিতি আরো জটিল হতে পারে, সেই কারণে হয়তো এই সিদ্ধান্তটি আসতে পারে। এবং একটু যদি জানতে চাই যে শেখ হাসিনার যে ডিসেম্বরে ফেরার একটা গুঞ্জন রয়েছে, এর সাথে কি এই পদত্যাগের কোনো রেলিভেন্সি রয়েছে কিনা? রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু এই পয়েন্টেও আলোচনা করছেন যে এটিও একটি কারণ হতে পারে। যদি শেখ হাসিনার সরকারের নিয়োগকৃত রাষ্ট্রপতি এবং যখন বিএনপি সরকার গঠন করলো তখনই কিন্তু বিএনপি চাইলে তার পদত্যাগ করাতে পারতেন বা তাকে অভিশংসন করাতে পারতেন সংসদের মাধ্যমে, কিন্তু বিএনপি সেটি করেনি। হয়তো সাংবিধানিক শূন্যতা বা নানা রকম গণতন্ত্রের পথটা বাধাগ্রস্ত হবে, এই কারণেই বিএনপি সরকার এই সিদ্ধান্তটি নেয়নি। তবে এখন যেহেতু রাজনৈতিক নানা রকম প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং তিনিও যেহেতু অসুস্থতা এবং মানসিক অসুস্থতার কথা বলছেন এবং গত মঙ্গলবারে তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন তিনি পদত্যাগ করবেন এবং আজকে তিনি আনুষ্ঠানিকভাবে সংবিধানের 50-3 অনুচ্ছেদের আলোকেই স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। পদত্যাগপত্রে তিনি কি করেছেন, তিনি রাষ্ট্রপতির দায়িত্বে থাকাকালীন সময়ে তিনি কি করেছেন সেই বিষয়গুলো উল্লেখ করেছেন এবং তিনি সবচেয়ে মজার কথা যেটি বলেছেন যে তার যে সুদৃঢ় ইতিবাচক ভূমিকার কারণে দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি, এটি তিনি উল্লেখ করেছেন। যদিও রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পদত্যাগ করলেন, পদত্যাগ করার পরে আইন অনুযায়ী 3 মাস পর্যন্ত তিনি রাষ্ট্রপতির যে প্রোটোকল সেটি কিন্তু পাবেন। রাষ্ট্রপতি যে ধরনের সুযোগ সুবিধা পান সুযোগ সুবিধা তিনি পাবেন, তবে তাকে বঙ্গভবন ছাড়তে হবে। আর যেহেতু তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলার প্রস্তুতি এর মধ্যে চলছে বলে আমরা জানতে পেরেছি এবং সেটি আসলে কোন আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে হবে এবং তাকে গ্রেফতারের দাবিও কিন্তু এর মধ্যে উঠেছে, সেটি কিন্তু এখন দেখার বিষয়। অনেকে শাহাবুদ্দিন চুপ্পুর সেফ এক্সিটের ব্যবস্থা না করে তাকে আইনের আওতার দাবিতেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, বিশেষ করে জামাত, এনসিপি, তারা কিন্তু দাবি এর মধ্যে জানিয়ে এসেছেন বা জানাচ্ছেন। তারা যে বিষয়টি বলছিলেন সেফ এক্সিটের কথা, আমরা আপনার সঙ্গে আবার আলোচনা যুক্ত হবে। এর আগে আমরা একটি প্রতিবেদন দেখতে চাই যেটি বলা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেঙ্গল ডেল্টা কনফারেন্সে এই কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, অন্যান্য রাজনৈতিক দলের মতো বিএনপিও জুলাই সনদের বাস্তবায়ন চায়। সরকার এই সনদ আন্তরিকতার সঙ্গে বাস্তবায়ন করবে। সব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলে জানিয়ে তিনি বলেন, ইরান, যুক্তরাষ্ট্র ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ দেশের
অর্থনীতি চ্যালেঞ্জের মুখে ফেলেছে। আঞ্চলিক সহযোগিতা বজায় রাখতে বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন তিনি। After the devastation of economic plundering and money laundering, Bangladesh is facing a real economic challenge to survive. We are fighting for a comeback, a charter that is known as July Charter, July Sanat. Tariq Rahman is committed to fulfill the July Charter. সংসদে গণভোটের সমাধান না পেয়ে জামাত রাজপথে নেমেছে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। জুলাই আন্দোলনের মতো রাজপথেই হবে সমাধান, এমন হুঁশিয়ারি করেছেন তিনি। সারা দেশে অপরাধ প্রবণতা মারাত্মক আকার ধারণ করেছে দাবি করেন জামাত আমির। তিনি বলেন, বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়। সকালে কাকরাইলে জামাত ইসলামের ঢাকা জেলার রোকন সম্মেলনে তিনি কথা বলেন। বিরোধী দলীয় নেতা আরও বলেন, ঘুষ ও দুর্নীতির কারণে দেশি বিদেশি বিনিয়োগ আসছে না। ভারতের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশে শান্তি বিঘ্নিত হলে তারা অশান্তিতে থাকতে পারবে না। রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে সংসদ সচিবালয়ে সংবাদ সম্মেলন করবেন স্পিকার হাফিজ উদ্দিন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বসেন প্লিজ। কাগজটা কই? আমি পড়বো যে ওই কাগজ থেকে। সময় নিয়ে দেখে বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 50 অনুচ্ছেদের দফা 3 অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ 24শে জুলাই 2026 9 শ্রাবণ 1433 তারিখে রোজ শুক্রবার অপরাহ্ন 5:01 আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। ফলশ্রুতিতে সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। পদত্যাগপত্রটি আমি গ্রহণ করেছি এবং জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো। কেন তিনি পদত্যাগ করেছেন এটি নিশ্চয়ই জানার কৌতূহল আপনাদের মধ্যে রয়েছে। তিনি লিখিতভাবে জানিয়েছেন যে তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় তিনি ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষার অটোনমিক নিউরোপ্যাথি নামে রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। এসব রোগের প্রাদুর্ভাবে এবং শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন।
এই কারণেই তিনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন এবং বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসাবে এই পদত্যাগপত্র আমি গ্রহণ করেছি। সংবিধানে ইতিমধ্যে আপনারা জানেন যেদিন আমি স্পিকার হিসাবে শপথ নিয়েছি সেই দিনই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবেও শপথ নিয়েছি যদি প্রয়োজন হয়। একইভাবে আমাদের ডেপুটি স্পিকার সাহেব তিনিও যখন ডেপুটি স্পিকার হিসেবে শপথ নেন শপথের অংশে বর্ণিত থাকে যখন বলা হবে কোনো কারণে যখন স্পিকারের চেয়ার শূন্য থাকবে তখন ডেপুটি স্পিকারের পদের দায়িত্ব পালন করবেন। সুতরাং আজকে বাংলাদেশের নানা ধরনের কথাবার্তা আমি দুপুরে এসেই শুনছি। দেখা গেল যে এটি প্রকৃত, তিনি শারীরিক অসমর্থের কারণে পদত্যাগ করেছেন। আমি তার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করি এবং আমার মনে হয় তিনি মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। আমি তার মঙ্গল কামনা করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে একটা দুটো প্রশ্ন করতে পারেন। জি, আচ্ছা শোনেন, বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ একটি গুরুতর ঘটনা। এর সাথে দেশের ভালো মন্দও জড়িত। রাষ্ট্রপতি একজন মানুষ, তিনি অসুস্থ হতেই পারেন এবং তিনি রোগেরও নাম প্রকাশ করেছেন, লিখিতভাবে জানিয়েছেন তিনি কি রোগে ভুগছেন এবং মাঝে মাঝে তিনি অচেতন হয়ে পড়েন। এর জন্য ডাক্তারের সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই, যিনি যেখানে নিজেই এটি দাবি করেছেন। সুতরাং আমরা আশা করি এই পদত্যাগের ফলে সকল ধোঁয়াশা পরিষ্কার হলো, কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের বিরূপ মনোভাব কিংবা কনফিউশন যাতে এইসব ব্যাপারে না ঘটে। রাষ্ট্রপতি পদত্যাগ, এর আগেও রাষ্ট্রপতিরা পদত্যাগ করেছেন বিভিন্ন কারণে। রাষ্ট্রপতি দেশের একজন সম্মানিত মাননীয় রাষ্ট্রপতি, তিনি পদত্যাগ করতেই পারেন এবং এই চেয়ার তো কখনো শূন্য থাকে না। এবং আমি জাতীয় সংসদের স্পিকার হিসাবে এই পদত্যাগপত্র গ্রহণ করেছি, এটি হলো বাস্তবতা। আশা করি সকল ধরনের কনফিউশন এখন থেকে দূর হয়ে যাবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের প্রশ্ন করবেন না ভাই, কোনো কনফিউশন ক্রিয়েট করবেন না। দেখেন এক মিনিট প্লিজ লিসেন টু মি। আপনারা আমাকে স্পিকার হিসাবেও দেখেছেন, এর আগেও 40 বছর ধরে রাজনীতি করছি, আমি সরাসরি কথা বলতে অভ্যস্ত। সুতরাং কনস্ট্রাকটিভ কথা বলা ভালো। আমি তো প্রশংসাই করলাম তার। তিনি রিজাইন করেছেন স্বাস্থ্যগত কারণে, কি রোগের কথা তিনি বলেছেন, কিভাবে তিনি আমাদের কাছে দিয়ে সেটাই জেনেছি। এরপরে এটার মধ্যে তো আর অন্য কোনো কিছু নেই। যে বলেন, একজন মহিলা বলেন, পরিচয়টা কি? আপনার পরিচয় দিয়ে বলেন। জি, এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই। একটি গুরুতর সলেম অকেশন, দেশের রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন। লেট আস ডু জাস্টিস টু হিম। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। No. দর্শক, মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন মেজর হাফিজউদ্দিন। আমরা এই বিষয়ে তিনি সংসদ সচিবালয়ে ব্রিফিং করছিলেন, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। অন্য প্রসঙ্গ,
ছুটির দিনেও রাজধানীতে গ্যাসের সংকট, পাম্পে মিলছে না পর্যাপ্ত সিএনজি, বিপাকে যানবাহন সংশ্লিষ্টরা। সরবরাহ না থাকায় বন্ধ রয়েছে অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও গ্যাস না পেয়ে ক্ষুব্ধ চালকরা। বাসা বাড়িতেও জ্বলছে না চুলা। প্রাকৃতিক গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানী জুড়েই দেখা দিয়েছে তীব্র সিএনজি সংকট। ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না গ্যাস। বন্ধ রয়েছে অধিকাংশ সিএনজি স্টেশন। ছুটির দিন সকাল থেকেই রাজধানীতে খোলা থাকা পাম্পগুলোতে দেখা যায় যানবাহনের দীর্ঘ লাইন। গ্যাস সংগ্রহে অনেকেই অপেক্ষা করছেন মধ্যরাত থেকে। ভোর 6টায় এসছি, সারাক্ষণ এখানে আমরা বসে থাকবো। এই সিরিয়াল ঠেলে ওই এই মেন রাস্তা শুরু করেছে, এই মেন রাস্তা শুরু করে ঘুরা এই যে তোমার দাইছি মতন 15 দিয়ে কয় গ্যাস নাই। পাম্পে আসছি সকাল 8টায়, এখনো গ্যাস নাই, পাম্পেও গ্যাস নাই, আমরা লাইনে দাঁড়ায় আছি। পরশুকার রাত্রে 3টা বাজে যায় দাঁড়াইছি, সকাল 9টা বাজে গ্যাস নিয়ে আইছি, মাত্র 33 টাকার গ্যাস ঢুকছে। চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় সেবা দিতে না পেরে বিপাকে পাম্প সংশ্লিষ্টরাও। সামান্য একটু বাড়ছে ইনলেট প্রেশার, যার কারণে সামান্য দিয়ে আমরা চালাচ্ছি এবং 2টা করে নজেলে বিক্রি চালু রাখছি। যেখানে পাওয়ার কথা 10 PSI সেখানে আমরা পাচ্ছি 2 PSI। এই 2 PSI দিয়ে আমাদের মেশিন রানিং হলেই চালু করে দিচ্ছি। আমরা কোনো স্টোরেজে জমা রাখারও কোনো উপায় নাই। একই অবস্থা গৃহস্থালির কাজেও। মোহাম্মদপুর, ধানমন্ডি, কলাবাগান, কাঁঠালবাগান সহ রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস না পাওয়ায় ভোগান্তিতে আছেন আবাসিক গ্রাহকরাও। জাতীয় গ্রিডের কারিগরি ত্রুটি দ্রুত সারিয়ে সংকট মোকাবেলার আশ্বাস জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের। সিএনজি সংকটে এভাবেই বন্ধ পড়ে রয়েছে অধিকাংশ ফিলিং স্টেশন। এতে যেমন ভোগান্তিতে রয়েছেন গ্রাহক, ঠিক তেমনি বিপাকে পড়েছেন ব্যবসায়ীরাও। এ খাত সংশ্লিষ্ট সকলের প্রত্যাশা এ সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেবে সরকার। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। বিশ্ববাজারে বাড়লেও এই মুহূর্তে দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে সিলেটে সরকারি উচ্চ বিদ্যালয়ে চা শ্রমিকদের জন্য আয়োজিত দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের আগের নীতির সময়সীমা শেষ হওয়ায় দেশটির আইন অনুযায়ী একই মাত্রা শুল্ক এখন নতুন নামে কার্যকর হচ্ছে। এতে বাংলাদেশের সঙ্গে শুল্ক পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটেনি। কয়েক সপ্তাহ যাবৎ দাম কমতির দিকে ছিল, আবার গত সপ্তাহ 1.5 সপ্তাহ যাবৎ সেটা আবার আগের ধারায় ফেরত এসেছে। তো এটার আপনারা তো সবাই জানেন যে মূল্যে পেট্রোলিয়াম পণ্য আনা হয় অনেক বেশি ভর্তুকি মূল্যে সেটি সরবরাহ করা হয় না। সরকারের এই মুহূর্তে এরকম কোনো পরিকল্পনা নেই। 150 দিনের মাথায় এটি যখন থাকবে না, এক্সপায়ার করবে, তখন নতুন ঘোষিত একই মাত্রার শুল্ক সেটির স্থান নেবে। ইসরায়েলে ইউপি সদস্যকে কুপিয়ে হাত পা বিচ্ছিন্ন করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে কালিয়ার পুঠিমারি বাজার থেকে বাড়ি ফিরছিলেন ইউপি সদস্য মনি মিয়া। পানিপাড়া এলাকায় আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে তার উপর। এ সময় ধারালো অস্ত্রের কোপে হাত পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয় তাকে। চিকিৎসাধীন অবস্থায় রাত 3:30টার দিকে মৃত্যুবরণ করেন তিনি। ধর্মের নামে যারা দেশকে বিভক্ত করতে চায় তারাই জাতির প্রকৃত শত্রু, এমন মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে উল্টো রথযাত্রা উপলক্ষে এক আলোচনা সভায় তিনি বলেন, ধর্ম, বর্ণ কিংবা আঞ্চলিক পরিচয়ের ভিত্তিতে মানুষকে বিভক্ত করা রাজনীতিতে বিশ্বাস করে না বিএনপি। তার অভিযোগ, দেশে যেমন কিছু গোষ্ঠী ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায়, তেমনি প্রতিবেশী দেশও বিভেদের রাজনীতি বিদ্যমান। অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। কেউ কেউ আমাদের ধর্ম বিশ্বাসকে পুঁজি করতে চায়। আমরা আমাদের দেশে যেমন এই অপতৎপরতা দেখি, তেমনি আমরা প্রতিবেশী রাষ্ট্রেও দেখি। রাষ্ট্রকে বিভক্ত করা এবং সেই বিভক্ত সমাজে গণতন্ত্রের নামে, নির্বাচনের নামে একটা ফয়দা লুটার চেষ্টা করা হয়।
শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম। মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নৌবাহিনী প্রধান। পুষ্পস্তবক অর্পণ শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন নৌপ্রধান। পরবর্তীতে নৌ সদর দফতরে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। এ সময় নৌ সদর দফতরের প্রিন্সিপাল স্টাফ অফিসার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈরী আবহাওয়ার অজুহাতে রাজধানীর সবজির বাজারে আগুন। গত সপ্তাহের মতোই চড়া রয়েছে বেশিরভাগ সবজির দাম। 100 টাকার নিচে মিলছে না কোনো কিছুই। কাঁচামরিচ ঠেকেছে 240 টাকায়, 10 টাকা বাড়তি গুনতে হচ্ছে পেঁয়াজেও। এদিকে কেজিতে 30 টাকা পর্যন্ত বেড়েছে ব্রয়লার মুরগির দাম। বাজারে সব কিছুর বাড়তি দামে দিশেহারা ক্রেতা। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারে ক্রেতা উপস্থিতি কিছুটা কম থাকলেও সবজির দাম আকাশছোঁয়া। কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজিতে 200 থেকে 240 টাকায়। গেল সপ্তাহে যা বিক্রি হয়েছে 180 থেকে 190 টাকায়। 2 সপ্তাহ ধরে চড়ে থাকা সবজির বাজারেও স্বস্তি ফেরেনি। বেগুনের কেজি ঠেকেছে 150 টাকায়। এছাড়া বরবটি, শসা 120 এবং পটল বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। বৈরী আবহাওয়ায় সরবরাহ ব্যাহত হওয়ায় দাম বাড়ার অজুহাত বিক্রেতাদের। গত সপ্তাহে ছিল 200 টাকা, 180 টাকা। এই সপ্তাহে 240 টাকা আর 200 টাকা। আমরা মাল কিনা দাম দিয়ে আইনা বিক্রি করতে পারতেছি না, ক্রেতা নাই বৃষ্টির কারণে। বৃষ্টি, পরিবহন সমস্যা, একটা না একটা অজুহাত আপনি এদের কাছে পাবেন। বৈরী আবহাওয়ার প্রভাব মুরগির বাজারেও। কেজিতে 20 থেকে 30 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকায়। সোনালী ও লেয়ার কিনতে হচ্ছে 350 টাকা কেজি দরে। গত সপ্তাহের চড়া দামেই বিক্রি হচ্ছে ডিম। মোটামুটি সব জিনিসের মুরগির দামটা একটু বাড়তি তুলনামূলক গেছে সপ্তাহের চেয়ে। কারণ হচ্ছে কিছু খামার নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে। বৃষ্টি বাদল সারের পাশে মাল সবসময় আসতে পারতেছে না, এগারোটভাবে উঠাইতে পারতেছে না, এই কারণটাই বাড়তি। প্রতি কেজি গত সপ্তাহ থেকে 10 টাকা বাড়ছে। এদিকে বেড়েছে পেঁয়াজের দামও। 10 টাকা বেড়ে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 টাকায়। বাড়তি দামে পণ্য কিনতে হিমশিম খাওয়া ক্রেতাদের আশা, আবহাওয়া স্বাভাবিক হলে স্বস্তি ফিরবে বাজারে। শিমুল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের খবর। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনড় ভারতের ককরোচ জনতা পার্টি। 2 মন্ত্রীর সঙ্গে আলোচনার বসে সংগঠনটির প্রতিনিধিরা। তারা জানান, আন্দোলনকারীদের দাবি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার পর্যন্ত সময় চেয়েছে মোদী সরকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সিজেপি। বিক্ষোভে উত্তাল ভারতের যন্তর মন্তর। মেডিকেলের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সোচ্চার আন্দোলনকারীরা। গ্রাফিতি এঁকে গান গেয়ে বিক্ষোভ করছেন তারা। এর মধ্যেই শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা ও জিতেন্দ্র সিং এর সঙ্গে আন্দোলনের নেতৃত্বে থাকা ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের বৈঠক হয়। সিজেপি জানিয়েছে, তাদের দাবির বিষয়ে জবাব দিতে শনিবার বিকেল পর্যন্ত সময় চেয়েছে মোদী সরকার। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে ককরোচ জনতা পার্টি। যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির এই আন্দোলন ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করার পর্যন্ত শেষ হবে না। বিজেপি বা সরকার যদি এই সংকট সমাধান চায়, তাহলে এর একটাই পথ, ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। বৈঠকের কয়েক ঘন্টা আগে 26 দিনের অনশন ভাঙেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। তার অনশন প্রত্যাহারের পর আন্দোলন ও সরকারের মধ্যে সমঝোতার সম্ভাবনা আরও জোরালো হয়েছে। বিরোধী দলগুলো আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে লোকসভায় শিক্ষা সংস্কার নিয়ে আলোচনার আগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া দ্রুত করতে নতুন আইন নিয়ে তার মন্ত্রিসভা আলোচনা করবে। প্রয়োজনীয় সংশোধনের পর বিলটি দ্রুত সংসদে উত্থাপন ও পাশ করানোর চেষ্টা করা হবে বলেও জানান তিনি। তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির বিষয়ে কোনো মন্তব্য করেননি নরেন্দ্র মোদী। টানা 35 দিন ধরে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে কলকাতার পাশাপাশি বিভিন্ন শহরেও। কোথাও কোথাও আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ। রাইসা জান্নাত, সময় সংবাদ। এবার খেলার খবর। 4 নভেম্বর থেকে শুরু হওয়া সাফ চ্যাম্পিয়নশিপে 23 বছরের শিরোপা খরা কাটতে চায় বাংলাদেশ। ফুটবলারদের প্রস্তুতিতে কোনো ছাড় দেবে না বাফুফে, জানিয়েছেন সভাপতি তাবিত আওয়াল। ঢাকায় সফল আয়োজনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। হামজা, সুমিত, জায়ানদের মতো ফুটবলার
দলে যোগ দেয় আগের চেয়ে আরও পরিণত লাল সবুজ বাড়তে অনুপ্রেরণা যোগাচ্ছে সবশেষ ইউরোপের মাটিতে সান মারিনোকে হারানোর আত্মবিশ্বাস। শনিবার ঢাকায় হবে লোগো উন্মোচন। 2018 সালের পর আবারও ঢাকায় বসছে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপ। 4 নভেম্বর মাঠে গড়ানো সাফের শিরোপার লড়াই হবে 17 নভেম্বর। সবশেষ 2023 সালে বেঙ্গালুরুতে হওয়া সাফে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল লাল সবুজ। তবে কুয়েতের কাছে হেরে স্বপ্ন ভাঙে জামালদের। 2003 সালে মালদ্বীপকে হারিয়ে প্রথম শিরোপা জয়ের পর আর সাফে সাফল্য পায়নি বাংলাদেশ। 23 বছর পর দেশের মাটিতে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ নিয়ে স্বপ্নবাজ বাফুফে। ফিফার নিষেধাজ্ঞায় পড়া এবার 7 দলের আসর থেকে কাটা পড়েছে নেপাল। 6 দল নিয়ে ঢাকায় হবে ম্যাচগুলো। হামজা সমেত জায়ানরা যোগ দেয়, শক্তি বেড়েছে লাল সবুজের। সবশেষ ইউরোপের মাটিতে সান মারিনোকে 2-0 গোলে হারানোকে অনুপ্রেরণা হিসেবে দেখছেন বাফুফের সভাপতি। শিরোপা নিয়ে তাই আত্মবিশ্বাসী ফেডারেশন প্রধান। প্রথমবারের মতো ইউরোপের সাথে খেলেছি, ইউরোপের মাটিতে আমরা ইউরোপের 2 গোল করে এসেছি। সো এই মাইলস্টোনগুলো আমাদের কিন্তু আমাদেরকে স্ট্রেংথ দেয় যে আমরা ভবিষ্যতে আরও ভালো আমরা করতে পারবো। বা তারপরে কি হবে? তারপরে রিবিল্ড করতে হবে, আবার বিশ্বকাপ সাইকেল শুরু হবে, আবার অলিম্পিক সাইকেল শুরু হবে, আবার এশিয়া কাপ সাইকেল শুরু হবে। তো আমরা এই আগামী 2 বছরে সাফ জিতে র্যাঙ্কিংটা বাড়িয়ে রিবিল্ডের দিকে আমাদের চলে যেতে হবে। আসরের সফল আয়োজনে কোনো কমতি রাখতে চায় না বাফুফে। নতুন কোচ থমাস ডুলির অধীনে শিরোপা জয়ের পাশাপাশি র্যাঙ্কিংয়ের উন্নতিতে চোখ ফেডারেশন প্রধানের। আমি আশাবাদী যে সাফ আমরা এবার চ্যাম্পিয়ন হব, বিকজ অফ যেভাবে আমাদের এশিয়া কাপে আমাদের যে পারফরমেন্সটা আমরা দেখেছি। আর আমাদের সামনে কিন্তু বেসিক্যালি সিন্স আমাদের বিশ্বকাপ এবং এশিয়া কাপ কোয়ালিফিকেশন বন্ধ হয়ে গেছে, এই গ্যাপ পিরিয়ডে আমাদের কিন্তু খালি 2টা এখন উদ্দেশ্য থাকবে। একটা হলো সাফ জিতা, আর আরেকটা হলো র্যাঙ্কিংয়ে ইমপ্রুভমেন্ট আনা। সাফ জিতলে র্যাঙ্কিংটাও ইমপ্রুভ হয়ে যাবে, আর পাশাপাশি অন্য ফ্রেন্ডলি ম্যাচ খেলে আমরা র্যাঙ্কিং ইমপ্রুভ করব। 25 জুলাই ঢাকায় হবে সাফের জমকালো ড্র অনুষ্ঠান। এরপর আগামী 1 আগস্ট ভুটানের রাজধানী থিম্পুতে আনুষ্ঠানিক ড্র অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অবশেষে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন যুগের অবসান। অসুস্থতার কারণে সরে দাঁড়ালেন দায়িত্ব থেকে। পদত্যাগপত্র গ্রহণ করলেন স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন। অন্য দলের মতো বিএনপিও চায় জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার মহাসচিবের। সংসদে ন্যায় বিচার না পেয়ে রাজপথে নেমেছে বিরোধী দল, দাবি জামাত আমিরের। এবং বৈরী আবহাওয়ার অজুহাতে চড়া সবজির বাজার 100 টাকার নিচে মিলছে না কিছুই। কাঁচা মরিচ ঠেকেছে 250-তে, বাড়তি ব্রয়লারও, দিশেহারা ক্রেতা। এই ছিল বিকেল 5টার সময় সংবাদের এখনকার আয়োজন। এরপর বাংলা সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী সাইফুল রুদ্র। ধ্রুব, আপনাকে ধন্যবাদ। বাংলা সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।